ওয়েলকাম টু দ্য গ্লোবাল অনলাইন ভিউজ। গ্লোবাল অনলাইন ভিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুস সাত্তার। আজকে এই চ্যানেল থেকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ইরান এবং আজারবাইজানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা এবং বৈরিতার নেপথ্য কারণসমূহ নিয়ে। যেহেতু এই ভিডিওটি দুইটি পর্বে বিভক্ত, প্রথম পর্বে আমি আলোচনা করেছি ইরান এবং আজারবাইজানের মধ্যকার এই উত্তেজনার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে, এবং আজকে আমি আলোচনা করব 1993 সালের নাগর্নো কারাবাখ যুদ্ধের পরবর্তীতে যেসব ঘটনা ঘটেছে যা উত্তেজনাকে এই চরম পর্যায়ে নিয়ে এসেছে তা নিয়ে। আমি আশা করি আপনারা এই আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। 1993 সালের আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার নাগর্নো কারাবাখ যুদ্ধের পরবর্তীতে ইরানের অভ্যন্তরের আজেরি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পক্ষ থেকে নাগর্নো কারাবাখ যুদ্ধে যারা ঘর বাড়ি ছাড়া হয়েছে অর্থাৎ উদ্বাস্তু, তাদের সহায়তার জন্য আহ্বান বা অনুরোধ আসতে থাকে। কিন্তু ইরান এই যুদ্ধের ব্যাপারটিকে ভিন্নভাবে দেখে। তারা তখন ভেবেছিল যে নাগর্নো কারাবাখ যুদ্ধকে আজারবাইজানের উপরে একটা চাপ প্রয়োগের হাতিয়ার হিসাবে পরোক্ষভাবে ব্যবহার করতে। ফলে আজারি জনগোষ্ঠীর যে সমস্ত লোক নদী পেরিয়ে ইরানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, তাদেরকে আশ্রয় এবং সহযোগিতা না দিয়ে ইরান বরং আজারবাইজানের অভ্যন্তরে আইডিপি বা বাস্তুচ্যুত লোকজনের ক্যাম্প শিবিরগুলোকে সহায়তা দেয়াকে অগ্রাধিকার দেয়। একই সময় তেহরানের হার্ডলাইনাররা দাবি করতে থাকে যে আজারবাইজানের সমস্যার একমাত্র সমাধান হতে পারে নর্দার্ন আজারবাইজান অর্থাৎ স্বাধীন আজারবাইজানকে এবং ইরানের যে উত্তরাঞ্চলের যে আজারবাইজান, যেটাকে দক্ষিণ আজারবাইজান বলা হয়, তা একীভূত করে ইরানের অংশ পরিণত করা হলেই এই সমস্যার সমাধান সম্ভব। এই যে পরিস্থিতি, অর্থাৎ যে আরাস নদীর যে উত্তর অংশে একই জাতিগোষ্ঠীর লোকজন যে তারা ঘর বাড়ি ছেড়ে মানবতার জীবনযাপন করছে তা দেখে এবং নিজ দেশের সরকারের কাছে সে ব্যাপারে সাহায্যের আবেদন করে না পেয়ে ইরানের যে আজেরি জনগোষ্ঠী অনেকটা ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের ভিতরে জাতিগত ভাবাবেগের সঞ্চার হয়, যার ফলে পরবর্তীতে একটি রাজনৈতিক সংগঠনের জন্ম হয় যার নাম হলো ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট অফ সাউথ আজারবাইজান বা NLMSA। যদিও এই যে রাজনৈতিক সংগঠনটির ইরানের আজারবাইজানি অংশে তেমন উল্লেখযোগ্য কোনো সমর্থন বা শক্তি ছিল না, কিন্তু আজারি জাতীয়তাবাদের উত্থানে ব্যাপারে শঙ্কিত হয়ে ইরান এই দলটির অধিকাংশই যে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নানাভাবে গ্রেপ্তার, নির্যাতন এবং হয়রানি করতে থাকে এবং এদের অনেককে মেরেও ফেলা হয়। এই ক্ষেত্রে আজারবাইজানও ইরানের বিরুদ্ধে অভিযোগ আনে যে ইরান তাদের যে আজেরি লিডার অর্থাৎ দক্ষিণ আজারবাইজানের যে আজেরি লিডার ফিরুজ দিলানচিকে হত্যার জন্য নির্দেশ দিয়েছিল। এই অবস্থায় নাগর্নো কারাবাখ যুদ্ধের পর আজারবাইজান এবং টার্কি আর্মেনিয়ার সাথে তাদের সীমান্ত বন্ধ করে দেয়, যার ফলে আর্মেনিয়া বড় ধরনের জ্বালানি সংকটে পড়ে। যেহেতু আর্মেনিয়া
কোনো তেল গ্যাস উৎপাদন করে না, ফলে তাদেরকে পুরোটাই তা আমদানির উপরে নির্ভর করতে হয়। এক্ষেত্রে তাদের প্রধান সরবরাহকারী দেশ হলো রাশিয়া এবং ইরান। এই তার্কি এবং আজারবাইজান যেহেতু নাগোর্নো কারাবাখ যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সীমান্তে এক ধরনের অবরোধ সৃষ্টি করে, ফলে আর্মেনিয়াকে তার জ্বালানির জন্য জর্জিয়া এবং ইরানের উপরে নির্ভর করতে হয়। এই অবস্থায় জ্বালানি সংকটের কারণে ককেশাসের তীব্র শীতে আর্মেনিয়ার জীবনযাত্রা অনেকটা অচল হয়ে পড়ে। এই যে জ্বালানি সংকটে প্রচণ্ড শীতে আর্মেনিয়ার যে ভয়াবহ পরিস্থিতি, এই থেকে পরিত্রাণের জন্য তাদের সাহায্যের জন্য তখন ইরান এগিয়ে যায়। ইরান এই সাহায্যের ফলে তারা তার্কি এবং আজারবাইজানের অবরোধ থেকে নিজেদেরকে অনেকটা বাঁচাতে সক্ষম হয়। ইরান ও আজারবাইজানের মধ্যে যে উত্তেজনা বা বৈরিতার আরেকটি বড় ক্ষেত্র হলো কাস্পিয়ান সি বা কাস্পিয়ান সাগরের যে প্রাকৃতিক সম্পদ, তার উপরে অধিকার নিয়ে যে দ্বন্দ্ব বা সংগ্রাম, সেটা যেহেতু কাস্পিয়ান অঞ্চল ভূরাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ অঞ্চল এবং এখানে ব্যাপকভাবে তেল এবং গ্যাসের সন্ধান পাওয়া গেছে, কাজেই এই বিষয়টি কাস্পিয়ান তীরবর্তী দেশ আজারবাইজান, ইরান, কাজাকিস্তান, রাশিয়া এবং তুর্কস্তানের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা বা সংগ্রামের প্রতিদ্বন্দ্বিতার তৈরি করে। যেহেতু প্রতিটা দেশেরই রয়েছে আলাদা আলাদা রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক ব্যবস্থা। আমরা জানি 3,78,000 কিলোমিটারের এই কাস্পিয়ান সি পৃথিবীর দীর্ঘতম সাগর, যা মূলত ভূভাগ দ্বারা বেষ্টিত। এবং 1940 সালে যখন কাস্পিয়ান তীরের অন্য দেশগুলো সোভিয়েত ইউনিয়নভুক্ত ছিল, তখন ইরান এবং রাশিয়ার ভিতরে একটি চুক্তি শুরু হয়। ওই চুক্তির ফলে অন্য তৃতীয় পক্ষের কোনো দেশ এই কাস্পিয়ান সাগরে তাদের জাহাজ চলাচলের অধিকার হারায় এবং ওই কাস্পিয়ান সাগরকে দুই দেশের সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয়, বিশেষ করে জ্বালানি, মৎস্য সম্পদ আহরণ এবং জাহাজ চলাচলের ক্ষেত্রে। আন্তর্জাতিক সম্প্রদায়ও ইরান ও রাশিয়ার মধ্যকার এই চুক্তিকে মেনে নেয় এবং তারা স্বীকৃতি দেয় যে উভয় দেশেরই তাদের ভূভাগ থেকে 10 নটিক্যাল মাইল পর্যন্ত তাদের এক্সক্লুসিভ জোন রয়েছে এবং সেই ক্ষেত্রে তারা তাদের মতো করে একক অধিকার ভোগ করবে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পরে এই যে ইরান ও রাশিয়ার মধ্যকার চুক্তি, এটা নিয়ে একটা প্রশ্নের সৃষ্টি হয়। কারণ সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে কাস্পিয়ান সাগর তীরবর্তী যেসব দেশের সৃষ্টি হয়েছে, তারা এককভাবে ইচ্ছা করলেই এই চুক্তি থেকে সরে আসতে পারে না, কারণ এক্ষেত্রে তাদেরকে সবার আগে একটা নতুন চুক্তিতে উপনীত হতে হবে। কিন্তু কাস্পিয়ান তীরবর্তী এই দেশগুলোর মধ্যে এ ব্যাপারে কোনো ঐকমত্য নেই, বরং তারা পরস্পরের বিপরীত মেরুতে অবস্থান করে। বিশেষ করে এর মধ্যবর্তী যে মিডিয়াল লাইন বলে যে লাইন, সে ব্যাপারে তারা কখনোই একমতে আসতে পারেনি। এবং এই ক্ষেত্রে ইরান এবং আজারবাইজান এই দুটি দেশই একেবারে নাটকীয়ভাবে পরস্পরের বিপরীত অবস্থান নেয়। কাস্পিয়ান সাগরের এই যে তেল এবং গ্যাসের যে উত্তোলন, এটা আজারবাইজানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজারবাইজানের অর্থনীতি মূলত এই তেল এবং গ্যাসের উপরে
নির্ভর করে গড়ে উঠেছে। এর বাইরেও যে আজারবাইজান যে সমস্ত তেল এবং গ্যাস উৎপাদন করে তার শতকরা 90% মূলত এই কাস্পিয়ান সাগর থেকে এসেছে। এক্ষেত্রে বিশ্লেষকদের মতে যে কাস্পিয়ান সাগরের যে হাইড্রোকার্বন বা তেল এবং গ্যাস তার যে কূপ বা মজুদ যে অঞ্চলগুলোতে রয়েছে সেগুলো বড় বড় মজুদগুলো এমনভাবে রয়েছে, বের করে তারা সাউদার্ন পার্ট মানে দক্ষিণের অংশে, সেগুলো অনেকটা বলা হয় জংশন জোন। এই জংশন জোনটা হলো যেটাকে আমরা বলতে পারি যে আসলে এগুলো কয়েকটা দেশের, যে একটা দেশের ভিতরে আরেকটা দেশের সীমারেখা ঢুকে গেছে এরকম, যার কারণে তার ভিতরে অনেক দেশেরই সেখানে অংশ রয়েছে। ইভেন ইরানেরও এই যে তেল এবং গ্যাসের কূপগুলো তার উপরে কমপক্ষে 20% উপরে তাদের শেয়ার রয়েছে। কাস্পিয়ান সাগরের এই বিরোধপূর্ণ অবস্থা আজারবাইজান এবং ইরানের মধ্যে, যেটা হলো ক্লাশ অফ ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থের এক ধরনের বড় সংঘাতের সৃষ্টি করেছে। বাকুর অভিযোগ হলো যে ইরান আনডিউলি তাদের যে অংশ, সেই অংশে সাউদার্ন কাস্পিয়ান সিতে তারা সেখানে তাদের কূপ খননের পরিকল্পনা করছে। এবং আজারবাইজানের পলিটিশিয়ানদের মতে আসলে এই যে কাস্পিয়ান সাগর নিয়ে যে বিরোধ, এর কোনো মীমাংসা হচ্ছে না বা এ ব্যাপারে কোনো একটি চুক্তিতে আসতে পারা যাচ্ছে না, তার প্রধান কারণ হলো ইরান। কারণ ইরান সবসময় এক্ষেত্রে রাশিয়াকে সমর্থন করছে। এর বাইরেও সবচেয়ে যে বড় আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার ইরান এবং আজারবাইজানের মধ্যে, তা হলো আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পরে রাশিয়া ইরানকে কাস্পিয়ান সাগরে তাদের নেভাল ইউনিট স্থাপনের অনুমতি দেয়। অন্যদিকে আজারবাইজান ইসরায়েলের সাথে বিশেষ সম্পর্ক স্থাপন করে, অথচ ইরানের বিবেচনায় ইসরায়েল হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু। কিন্তু আজারবাইজান এবং ইসরায়েলের মধ্যকার অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা এমন পর্যায়ে পৌঁছে যে আমরা জানি যে ব্যবসা বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় $4.5 বিলিয়ন বা $450 কোটি, যা আজারবাইজানের সঙ্গে রাশিয়া এবং ইরান এদের যে কারো চেয়েই অনেক বেশি। এছাড়াও সবচেয়ে বড় যে বিষয়টি তা হলো এই চলতি বছরের যে নাগর্নো কারাবাখ যে যুদ্ধ, সেই যুদ্ধে আজারবাইজানের বিজয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইসরায়েল এবং তুরস্কের অস্ত্র এবং প্রযুক্তি। অপরদিকে ইরান পরোক্ষভাবে আর্মেনিয়াকে এই যুদ্ধে সহযোগিতা করেছে। এর ফলে নাগর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজান বিজয়ী হওয়ার পরে আজারবাইজান ইরানীয় যে যানবাহনগুলো নাগর্নো কারাবাখ হয়ে আর্মেনিয়া হয়ে বিভিন্ন অঞ্চলের দিকে যাতায়াত করে, তাদের উপরে নতুন করে কর আরোপ শুরু করে, যা ইরানকে অনেকটা ক্ষুব্ধ করে তোলে। কারণ এই যে যোগাযোগ, তা ইরানের সাথে তাদের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসাবে বিবেচিত। ইরান এক্ষেত্রে বেশি উদ্বিগ্ন হওয়ার আরও একটি বড় কারণ হচ্ছে, কারণ তাদের বিবেচনায় যে আজারবাইজানে যে ইসরায়েলি উপস্থিতি এবং সেখান থেকে ইরানের অভ্যন্তরে এক ধরনের ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশের ঘটনা হতে পারে, যা ইরানের নিরাপত্তার ক্ষেত্রে সার্বিক বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি করবে।
এই তথ্যের মাধ্যমেই আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমি আশা করছি খুব শীঘ্রই আপনাদের সামনে আগামীতে নতুন কোনো বিষয় বা নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব এবং সেই ক্ষেত্রে সেই আগামী পর্বগুলো দেখার অনুরোধ বা আমন্ত্রণ রইল আপনাদের কাছে। আমি আরও আশা করি যে আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা আমাদের কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাবেন। এবং এই ক্ষেত্রে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে ভালোবেসে থাকেন, আমাদের ভিডিওটি পছন্দ করে থাকেন, তাহলে তা অবশ্যই লাইক বা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।